আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার 12 জীবের বংশগতি ও বিবর্তন এই অধ্যায়ের সম্পূর্ণ অংশটা নিয়ে কথা বলবো। কোন টপিকগুলো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো এমসিকিউ এর জন্য, মানে কোনটা থেকে গ ঘ বা বড় প্রশ্নগুলো হবে আর কি, কোনটা থেকে অনুধাবনমূলক হবে, কোনটা থেকে এমসিকিউ হবে, সব কিছু নিয়ে আসলে কথা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের সাথে অনেকগুলো চ্যাপ্টার রিলেটেড। তার সাথে সাথে আমি এটাও বলবো তোমাদেরকে যে একটা মানব শিশু কীভাবে তৈরি হচ্ছে সেটা এই চ্যাপ্টারে ইনক্লুড করা হয়েছে, যেমন 11 নম্বর চ্যাপ্টারেও একই জিনিস ইনক্লুড করা হয়েছে। এই যে আমাদের যে জন্মগত যে রোগগুলো রয়েছে, যেমন বর্ণান্ধতা হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, এগুলো কী কারণে হচ্ছে এবং তোমার সন্তান সুস্থ অথবা অসুস্থ বা স্বাভাবিক অথবা অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা কতটুকু, তোমার যে ওয়াইফ হবে তার কী কী বিষয় বিবেচনা করে দেখে তোমরা বাচ্চা নেবে বা তোমাদের বাচ্চা হবে, এই ব্যাপারগুলো সব কিছু এই অধ্যায়ে আলোচনা করা হয় আসলে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা তোমাদেরকে ধারণা দেবে জীবের বংশগতি সম্পর্কে, তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে, সে কি সুস্থ হবে নাকি অসুস্থ হবে, সব কিছু সম্পর্কে। চলো শুরু করছি। এবং আমাকে এখানে অধ্যায়ের বাহিরে গিয়েও আসলে অনেক কথা বলতে হবে তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য। প্রথমত আসো যে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে জীবের বংশগতি। বংশগতি দ্বারা কি বোঝানো হয়? তোমাদের বইগুলোতে এভাবে লিখছে যে কোনো একটা প্রজাতির বৈশিষ্ট্য পরবর্তী প্রজাতিতে যাওয়াটাই হচ্ছে মূলত জীবের বংশগতি। আমি যদি তোমাদের বই থেকে পড়াই, এভাবে লেখা থাকে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চালিত হওয়াটাই হচ্ছে হেরিডিটি বা বংশগতি। হেরিডিটি মানে হচ্ছে উত্তরাধিকার আসলে। তো দেখো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এই যে বলা হচ্ছে বৈশিষ্ট্য, যখনই বলা হয় বৈশিষ্ট্য, বাচ্চাদের সবসময় মনে হয় যে বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে যে পিতামাতা যে স্বভাব, যে আচরণ, সেই আচরণগুলো সন্তানের মধ্যে আসা। হ্যাঁ, আমি সেটাকে অস্বীকার করছি না। বৈশিষ্ট্য বলতে জীববিজ্ঞানে শুধু সেটাই বোঝাচ্ছে না। বৈশিষ্ট্য বলতে জীববিজ্ঞানে পিতার যে আকার আকৃতি, মাতার যে আকার আকৃতি, পিতামাতার 2টা করে চোখ, 2টা কান, 2টা হাত, 2টা পা, সব কিছু, এবং ইনক্লুডিং তাদের যে ন্যাচারাল বিহেভিয়ার, যাদের বিহেভিয়ারগুলা সবগুলো আসলে সন্তানের মধ্যে চলে যায়। এটাকেই মূলত বলা হয় বংশগতি। দ্যাট মিনস এই যে একটা মানুষ থেকে তোমার বাবার মতো অথবা মায়ের মতো অথবা তুমি তোমার দাদার মতো, যেটাই হোক না কেন, এই যে একটা মানুষ থেকে মানুষ হচ্ছে, দ্যাট মিনস তোমার বাবার 2টা হাত, 2টা পা, 1টা মাথা, 2টা চোখ, 2টা কান, একইভাবে তোমারও তাই হচ্ছে। শুধু তাই নয়, তার যে স্বভাব, তার যে আচরণ, তার যে গায়ের বর্ণ, হয় মা অথবা বাবা অথবা দাদা, যে কোনো থেকে আসে, এই সব কিছুই আসলে বৈশিষ্ট্যকে ইনক্লুড করে দেয়। ইনক্লুড করে সব কিছুকে আসলে, শুধু আচরণ নয় বরং সব কিছু। দেখো একটাবার ভাবো, এটা একটা চিন্তার বিষয় যে একটা মানব শিশু, আমি মানব শিশুতেই বোঝাচ্ছি, সবার ক্ষেত্রে একই রকম, উদ্ভিদের ক্ষেত্রেও একই রকম, অন্য অন্য প্রজাতি যেমন কুকুর, বিড়াল, গরু, মহিষ, ছাগল, ভেড়া, সব কিছুর ক্ষেত্রে একই রকম। মানুষ দিয়ে বোঝাচ্ছি, বোঝানোটা সহজ। এই যে একটা শুক্রাণু, যেটা মূলত একটা কোষের মতো ভাবতে পারো, এর মাঝে কি থাকে? ক্রোমোজোম থাকে, আরও অনেক কিছু থাকে। এই যে একটা শুক্রাণু তোমরা চেনো, ডিম্বাণু, মেয়েদের দেহে থেকে ডিম্বাণু। যখন তোমাদের পিরিয়ড হয়, যেটাকে মাসিক বলা হয়, তখন ওই ডিম্বাণুটা আসলে নষ্ট হয়ে যায়। মূলত ডিম্বাণু 1 মাস পর্যন্ত অপেক্ষা করে। তোমাদের জন্য সহজভাবে এটাই বোঝানো যায় যে ডিম্বাণু 1 মাস পর্যন্ত শুক্রাণুর জন্য অপেক্ষা করে। যখন সে পুরুষের দেহ থেকে শুক্রাণুটা না পায়, সেটা পুরুষের দেহ থেকে কিভাবে পায়? তাদের মাঝে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর তাদের মাঝে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, তাই না? তারপর পুরুষের দেহ থেকে শুক্রাণুটা মেয়েদের যোনিপথ দিয়ে আস্তে আস্তে ডিম্বাণু পর্যন্ত পৌঁছিয়ে সেই শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে যায়। যাওয়ার পর সেখানে বিভাজন হয়, যেটাকে বলা হয় ক্লিভেজ। বিভাজন হয়ে 3টা স্তর তৈরি হয়। সেই 3টা স্তর থেকেই মূলত হাত, পা, চোখ, নাক, নাড়ি, ভুঁড়ি সব কিছু তৈরি হচ্ছে। তাহলে একটাবার ভাবো যে এই যে শুক্রাণু, তার কি কোনো মানুষের মতো দেখতে, সে মানে মানুষের মতো কোনো বৈশিষ্ট্য না? এই যে ডিম্বাণু, সেটা কি কোনো মানুষের মতো দেখতে? না। সকল বৈশিষ্ট্যের বাহিরে থাকা একটা শুক্রাণু,
যেটা পুরুষ দেহ থেকে যাচ্ছে এবং একটা ডিম্বাণু যেটা মেয়েদের দেহ থেকে, রাইট, এই যে তারা মিলিত হচ্ছে এবং তার বিভাজনের ফলে আস্তে আস্তে একটা মানুষ তৈরি হচ্ছে, মানুষ থেকে মানুষ তৈরি হচ্ছে, কুকুর থেকে কুকুর, গরু থেকে গরু। তো এখানে প্রশ্নের ব্যাপার, এখানে চিন্তার ব্যাপার হচ্ছে যে এই যে বিভাজনটা হচ্ছে, এই বিভাজন বা ক্লিভেজ বা বড় যে আস্তে আস্তে হচ্ছে, এই বড় হতে হতে সেটা কেন মানুষই হচ্ছে? মানে একটা মানুষের শুক্রাণু আর একটা মানুষের ডিম্বাণু মিলিত হয়ে সেখান থেকে বিভাজিত হয়ে কোষ বিভাজন হয়ে আস্তে আস্তে বড় হয়ে সেটা কেন মানুষ হচ্ছে? ফার্স্ট কোশ্চেন। একটা গরুর শুক্রাণু এবং একটা গরুর ডিম্বাণু সেটা থেকে বিভাজিত হয়ে কেন সেটা একটা গরুই হচ্ছে? রাইট? কিভাবে বুঝতে পারছে আসলে তারা যে আমার ক্লিভেজে আমাকে মানুষ হতে হবে বা আমার বিভাজনে, আমার কোষ বিভাজনে আমাকে মানুষ হতে হবে? কিভাবে তারা এটা বুঝতে পারে? আসলে এই সম্পূর্ণ তথ্যগুলো লেখা থাকে মূলত ক্রোমোজোমের মধ্যে। দেখো, সমগ্র মানব দেহ বলো, সমগ্র উদ্ভিদ দেহ বলো, যা কিছু বলো না কেন, যে কোনো প্রাণী বলো না কেন, যে কোনো উদ্ভিদ বলো না কেন, এরা মূলত রাসায়নিক পদার্থের সম্ভার। তোমাকে এটা মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে যে এগুলো পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, এই মাটিতে থাকা পদার্থ, যা কিছু, এভরিথিং, সব কিছু রাসায়নিক পদার্থেই, সবগুলি রাসায়নিক পদার্থ। এবং আমাদের এই মানবদেহ অসংখ্য রাসায়নিক পদার্থ রয়েছে। তুমি বলছো যে মানবদেহে কার্বন রয়েছে, মানবদেহে গ্লুকোজ রয়েছে, মানবদেহে গ্লুকোজ হচ্ছে রাসায়নিক পদার্থ, C6H12O6, অনেক রকমের গ্লুকোজ হতে পারে। আবার মানবদেহে প্রোটিন রয়েছে, মানবদেহে স্নেহ জাতীয় পদার্থ রয়েছে। স্নেহ জাতীয় খাবার কি আসলে? এগুলো সবই রাসায়নিক পদার্থ। তোমার সম্পূর্ণ মানব দেহ একটা রাসায়নিক পদার্থ। তাহলে মানব দেহ অথবা উদ্ভিদ দেহ অথবা যে কোনো প্রাণী যদি কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা অবশ্যই কোনো না কোনো রাসায়নিক বৈশিষ্ট্যেরই, রাসায়নিক পদার্থেরই বৈশিষ্ট্য, রাইট? যদি ভালো করে বুঝবা, দেখো এই ব্যাপারগুলো স্টুডেন্টের ঝামেলা হয় বলেই তো আমি এভাবে বোঝাচ্ছি। তোমাদেরকে এই ব্যাপারগুলো রিয়েলাইজ করতে হবে যে আমি যে দাঁড়িয়ে কথা বলছি অথবা তুমি যে বসে শুয়ে অথবা যেভাবেই হোক ভিডিওটা তুমি দেখছো, তুমি মূলত রাসায়নিক পদার্থ। এবং তুমি যে এই আমার কথাগুলোকে শুনে বুঝতে পারছো অথবা বুঝতে পারছো না অথবা বিরক্ত হচ্ছ, যেটাই করো না কেন, তুমি তোমার যে বৈশিষ্ট্য এখন প্রকাশ পাক না কেন, তুমি আমার কথা শুনে হাসতে পারো, রেগে যেতে পারো, সব কিছুই মূলত এই রাসায়নিক পদার্থগুলোরই বহিঃপ্রকাশ, রাসায়নিক পদার্থেরই মূলত বৈশিষ্ট্য। তার মানে একটা মানুষের শুক্রাণু এবং মানুষের ডিম্বাণু থেকে যে একটা মানুষ হবে, তার বিভাজনে যে একটা মানুষ হবে, এই তথ্যগুলো আসলে লেখা থাকে ক্রোমোজোমের মধ্যে। এবং ক্রোমোজোমকে ভাঙলে বলে যে এর ভিতরে অ্যাসিড থাকে, বলে DNA, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা অবাক করার কিছু নাই যে সম্পূর্ণ মানব দেহ বা সম্পূর্ণ জীবদেহ বা যত জীব রয়েছে তারা যদি রাসায়নিক পদার্থের সম্ভার হয়, তাদের যত বৈশিষ্ট্য থাকবে সবগুলো সেই রাসায়নিক পদার্থেরই বৈশিষ্ট্য। এবং যদি এই বিভাজনে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর বিভাজনে যদি সেটা মানুষ হয়, সেটা গরু হয়, যেটা ছাগল হয়, যেটাই হোক না কেন, যে প্রাণীই হোক না কেন, তার মানে ওই শুক্রাণু আর ওই ডিম্বাণুর মাঝে কোথাও না কোথাও লেখা ছিল যে এই শুক্রাণু এবং এই ডিম্বাণুর বিভাজনে কি হবে, তার কোথায় হাত হবে, কোথায় পা হবে, সব কিছু লেখা থাকে। এই জন্য বলা হয় যে সৃষ্টিকর্তা রয়েছেন, পৃথিবীতে জীবদেহ বলে কিছু নাই। অদ্ভুত ব্যাপার, পড়াতে আসছেন জীববিজ্ঞান, বলছেন জীব বলে কিছু নাই। হ্যাঁ, নাই। সেই জড় পদার্থগুলোই কোনো না কোনোভাবে জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তোমার দেহে যদি বিশ্লেষণ করা হয় তাহলে তোমার দেহে দেখা যায় 60-70% শুধু কার্বন কণিকা রয়েছে। কোন কার্বন? কেমিস্ট্রিতে যে কার্বন পড়ো। স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে যে স্যার, বায়োলজিতে যে জারণ বা জারিত বোঝাই, সেটা কি কেমিস্ট্রির জারণ বা জারিত একই জিনিস? ডেফিনেটলি। কেন তোমরা আলাদা করে ফেলছো? কেন? তুমি যে দাঁড়িয়ে আছো বা আমি যে দাঁড়িয়ে আছি, আমরা মূলত কোটি কোটি রাসায়নিক পদার্থ আমাদের দেহের মধ্যে রয়েছে। সেই কোটি কোটি রাসায়নিক পদার্থ সেই 119 বা 120টা রাসায়নিক মৌল বা মৌলিক পদার্থ নিয়ে গঠিত আসলে, রাইট? তাহলে আমাদের যে বৈশিষ্ট্যগুলো ডেফিনেটলি সেই রাসায়নিক পদার্থেরই বৈশিষ্ট্য। সেই একটা রাসায়নিক পদার্থের নাম হচ্ছে ক্রোমোজোম। সেই ক্রোমোজোম কী নিয়ে গঠিত? বলা হচ্ছে ডিএনএ নিয়ে গঠিত। ডিএনএ কি বলছে? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কি? এর ভেতরে অনেক কিছু আছে। এর ভেতরে কার্বন কণিকা আছে, এর মধ্যে অক্সিজেন কণিকা আছে, এর মধ্যে তোমার নাইট্রোজেন আছে, রাইট? এই সব কিছু মিলিয়ে
দ্যাট মিনস এর মধ্যে প্রোটিন রয়েছে, প্রোটিন, আমিষ। এই আমিষগুলোই, আমাদের দেহের মধ্যে থাকা আমিষগুলোই আমাদের দেহের বৈশিষ্ট্য বহন করে। কেন বুঝতে পারছো না যে আমরা মূলত রাসায়নিক পদার্থ দিয়েই গঠিত? তাহলে আমাদের যত বৈশিষ্ট্য থাকবে সেটা মূলত রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য থাকবে। কোন সে রাসায়নিক পদার্থ? কারা তারা যারা আমাদের বৈশিষ্ট্য বহন করছে? বলছে তারা ক্রোমোজোম। কে ক্রোমোজোম? বলছে এক ধরনের অ্যাসিড। কেমন অ্যাসিড? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ। কি নিয়ে গঠিত? আসবে কি নিয়ে গঠিত, কিভাবে বহন করছে, এটা তো সৃষ্টিকর্তার এক অসীম লীলা খেলা। তোমরা প্রশ্ন করতে পারো যে কিভাবে একটা রাসায়নিক পদার্থ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। আমিও একই প্রশ্ন করি, পৃথিবীর সকল বিজ্ঞানী একই প্রশ্ন করে। আমরা সব সময় প্রশ্ন করি যে পৃথিবী কেন বস্তুকে আকর্ষণ করে। ইট হ্যাজ নো অ্যান্সার। আমরা এটা জানি যে কত বলে আকর্ষণ করে, একটা বস্তু কত বেগে পড়বে। আমরা জানি যে এই আমিষ জাতীয় পদার্থ প্রোটিন আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। প্রোটিন মানে ওই যে সেই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ওই সেই ক্রোমোজোম আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কীভাবে পড়ে? ডোন্ট নো। এই জন্যই তো আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে এমন কেউ একজন রয়েছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ একজন রয়েছেন যিনি এগুলো চালনা করছেন। তাছাড়া এটা কখনোই সম্ভব হতো না। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার জন্য তোমার বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই, ক্লাস 8-এ উঠলেই হয়ে যায়, যেটা তুমি নিজে এক্সপিরিয়েন্স করে বিশ্বাস করতে পারো। যা হোক, তো জীবের বংশগতি, এই কথাগুলো বলা দরকার ছিল। তো জীবের বংশগতি কি? একটা জীব থেকে যে আর একটা জীব হচ্ছে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, যাদের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, নিজস্ব কোনো স্বকীয়তা নেই, নিজস্ব কোনো আচরণ নেই, কিন্তু তারা বিভাজন হয়ে মানুষের শুক্রাণু, মানুষের ডিম্বাণু থেকে একটা মানুষ হচ্ছে, একটা ছাগলের ডিম্বাণু, ছাগলের শুক্রাণু থেকে একটা ছাগলই হচ্ছে। তার মানে এই যে বৈশিষ্ট্য, মানুষের মতো, মানুষ থেকে মানুষ হওয়া, সেটা হাত পা চোখ সব কিছু যেটাই হোক না কেন, বৈশিষ্ট্য সব কিছু হতে পারে, রাইট? তো এটাকেই মূলত বলা হয় বংশগতি বা হেরিডিটি, উত্তরাধিকার, রাইট? এবং কিভাবে হচ্ছে? শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে থাকে ক্রোমোজোম। প্রত্যেকটা কোষেই থাকে ক্রোমোজোম। কোথায় থাকে? নিউক্লিয়াসকে ঘিরে থাকে পেঁচার মতো কিছু, পেঁচানো কিছু নালিকা থাকে, কি বলে, সুতার মতো পেঁচানো থাকে, যাদেরকে আমরা কি বলি? ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমাটিন তন্তুর মধ্যেই লেখা থাকে যে এটা কোন জীব, এটার হাত কেমন ছিল, এটার পা কেমন ছিল, সব কিছু লেখা থাকে, তার বিহেভিয়ার কেমন ছিল। প্রোটিন দিয়েই বৈশিষ্ট্য লেখা হয়। ওকে, এই জন্যই তো বলা হয় রাইবোজোমের কাজ কি। রাইবোজোম খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। রাইবোজোমের কাজকে বলে প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষণ কি? বলে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে ঘন একটা বস্তু দেখা যায়, তার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি করে? বলে প্রোটিন সংশ্লেষ করে। হোয়াট ডাজ ইট মিন? প্রোটিন সংশ্লেষণ মানে কি? প্রোটিন তৈরি করা। কি হয় এটা দিয়ে? আরে তোমার বৈশিষ্ট্য লেখা হয়, আর কি হবে? গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। সেই রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করছে, সেই নিউক্লিওলাস প্রোটিন সংশ্লেষণ করছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন রাইবোজোম কণিকা লাগিয়ে থাকে সে প্রোটিন সংশ্লেষণ করছে, তোমার বৈশিষ্ট্য লিখছেও। সুতরাং রাইবোজোমকে এক কথাই যতটা সহজে তোমরা হিসাব করো, ও অত সহজ ব্যাপার নয়। এবং আরও কথা বলতে চাই আমি। দেখো, অধ্যায়টা শুরু করার আগে অনেক কথা, যাদের ধৈর্য থাকবে না তারা আসসালামু আলাইকুম। ধৈর্য না থাকলে তুমি ভেতর থেকে শিখতে পারবে না, তুমি অনেক গল্প জানতে পারবে না, তোমার ভালো লাগবে না পড়তে। যখন এগুলো তুমি শিখবা, বুঝবা, তখন তোমার পড়তে ভালো লাগবে। এবং আরও কিছু কথা বলতে চাই যে এই যে আমাদের জীবদেহ রয়েছে, আমাদের অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। এই অসংখ্য বৈশিষ্ট্যের জন্য অসংখ্য জিন রয়েছে। জিন কি? জিন হচ্ছে ক্রোমোজোমের ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বস্তু, যারা আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে। সম্পূর্ণটাই আসবে আমাদের। চলো, আমাদের ইনিশিয়ালি যতটুকু বলার ছিল ততটুকু আমি বলে ফেলেছি। এরপর হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহনকারী বস্তু। অলরেডি কথা হয়েছে, এই যে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, আমার বৈশিষ্ট্যগুলো আমার সন্তানের এবং আমার ওয়াইফের, এটা ভেবো না বিয়ে করেছি, আচ্ছা বুড়ো হয়ে গেছেন বিয়ে করেননি, কারণ সেটা আমার ব্যাপার। হ্যাঁ, বলা যে আমার এবং আমার ওয়াইফের বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে যাচ্ছে, সন্তানের বৈশিষ্ট্যগুলো আবার তার সন্তানের মধ্যে যাচ্ছে, রাইট? তো এটা কে বহন করছে? মূলত আমার সন্তান কি দিয়ে তৈরি হচ্ছে? আমার একটা শুক্রাণু এবং আমার একটা ওয়াইফের ডিম্বাণু দিয়ে। শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। তার মানে দুজনের ক্রোমোজোম মিক্সড হচ্ছে।
রাইট? মিক্সড হয়ে যে কারো একজনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। কিছু জায়গায় দেখা যাচ্ছে বাবার মতো হচ্ছে, কিছু জায়গা মায়ের মতো হচ্ছে, চোখ বাবার মতো, কান মায়ের মতো, এরকম হচ্ছে আসলে। তার মানে আমাদের অঙ্গের যতগুলো অঙ্গ রয়েছে তার যতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যে কোনো একটা পিতা থেকে, যে কোনো একটা মাথা থেকে, অথবা সম্পূর্ণটাই পিতা অথবা মাথা থেকে পেতে পারে। রাইট? তার মানে এই ক্রোমোজোমগুলো মূলত কী হচ্ছে, আমার সন্তানে এবং সন্তান থেকে তার সন্তানে যাচ্ছে। রাইট? তার মানে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা এখন যারা মানুষ, অবশ্যই আমাদের দেহে আদম আলাইহিস সালামের জিন রয়েছে, ক্রোমোজোম রয়েছে, কারণ ওখান থেকে আসলে এসেছে। ওকে, যাই হোক, বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহনকারী বস্তুগুলো কে কে থাকে? হ্যাঁ, আমরা একটু বলছি। একটা হচ্ছে ক্রোমোজোম, তোমাদের বইয়ে এভাবেই লেখা আছে, আমরা সম্পূর্ণটাই বিশ্লেষণ করব, তোমাদের চিন্তার কিছু নাই। তারপর বলা হচ্ছে জিন, তারপর কি বলা হয়? জিন। তারপর বলা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটাকে ভদ্র ভাষায় এক কথায় বলা হচ্ছে ডিএনএ, এবং আরেকটা হচ্ছে আরএনএ, অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই চারটা, এরা কি? এরা ডেফিনেটলি রাসায়নিক পদার্থ। এরা কি বাবা? পানি কি বলো তো? পানি একটা রাসায়নিক পদার্থ। লবণ কি বলো তো? লবণ একটা রাসায়নিক পদার্থ, NaCl। ঠিক একইভাবে ক্রোমোজোম কি? ক্রোমোজোম রাসায়নিক পদার্থ। আমি যদি বলি লবণ কি, এটা বলবো রাসায়নিক পদার্থ। আমি বলবো কি নিয়ে গঠিত, বলবো সোডিয়াম এবং ক্লোরাইড নিয়ে গঠিত, সোডিয়াম ক্লোরাইড, এটাই লবণ। আমি যদি বলি ক্রোমোজোম কি নিয়ে গঠিত, বলবো রাসায়নিক পদার্থ। আমি বলবো এই রাসায়নিক পদার্থ কি নিয়ে গঠিত, তুমি বলবা যে এই রাসায়নিক পদার্থ মূলত আসলে এক ধরনের অ্যাসিড। অ্যাসিড মানে ডিএনএ, বলবা ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আমি বলবো শুধুই কি ডিএনএ নাকি আরও আছে, বলবা না আরও আছে। এর মধ্যে নাইট্রোজেন ঘটিত বেস, মানে নাইট্রোজেনের কিছু পদার্থ আছে। মানে এই ডিএনএর মাঝে একরকম পদার্থ থাকে না, এর মাঝে থাকে আমাদের শর্করা থাকে। রাইট? এক ধরনের শর্করা থাকে, এর মধ্যে থাকে ফসফেট। বলবো আর কি থাকে, তুমি বলবো আরও থাকে নাইট্রোজেনযুক্ত কিছু পদার্থ থাকে। নাইট্রোজেনযুক্ত পদার্থ মানে কি? যার মাঝে নাইট্রোজেন আসলে রয়েছে, নাইট্রোজেনযুক্ত কিছু পদার্থ, এটাকেই মূলত বলছে তারা নাইট্রোজেন ঘটিত বেস। হ্যাঁ, নাইট্রোজেনযুক্ত পদার্থ, এভাবে বলো না, সমস্যার কি আছে? দরকারটা তো তোমার বোঝার, তাই না? আর তো কিছু নয়, নাইট্রোজেনযুক্ত পদার্থ থাকে। ক্লিয়ার? ওকে, এগুলো নিয়ে আমরা এখন আস্তে আস্তে পড়া শুরু করবো। নেক্সট চল, এখন আসি ক্রোমোজোম। দেখো, এটা একটা কোষ ছিল। এই জায়গাগুলোতে কি থাকতো? এগুলোতে থাকতো সাইটোপ্লাজম, এখানে থাকতো মাইটোকন্ড্রিয়া, তাই না? এখানে থাকতো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অনেক কিছু থাকতো। এই যে এই অংশ যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকতো? নিউক্লিওপ্লাজম, ঘন থকথকে একটা বস্তু, যেটাকে বলতাম নিউক্লিওপ্লাজম। তার মাঝে পেঁচানো সুতার মতো অংশ থাকতো, সেটাকে বলতাম আমরা ক্রোমাটিন তন্তু। এবং ক্রোমাটিন তন্তু, যখন আমরা কোষ বিভাজন পড়লাম তখন পানি বের হয়ে গেল এবং ক্রোমাটিন তন্তুগুলোতে সেন্ট্রোমিয়ার যুক্ত হলো। রাইট? সেন্ট্রোমিয়ার আগে থেকেই থাকে। সেন্ট্রোমিয়ার হয়ে আসলে সেটা কেমন দেখালো? ঠিক এই যে এই রকম দেখায়। মানে এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, আর এই যে এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। রাইট? এই যে দেখো এখানে ক্রোমোজোম। এই ক্রোমোজোমই মূলত সকল বৈশিষ্ট্য বহন করে। কিছু তো করার নাই। তোমরা যদি এখন বলো যে কেন ক্রোমোজোম সকল বৈশিষ্ট্য বহন করে, আরে ভাই, তুমি মানুষ, তোমার কিছু না কিছু বৈশিষ্ট্য তো থাকতে হবে। কেউ না কেউ তো সেই বৈশিষ্ট্য বহন করবে। যেই পদার্থ সেই বৈশিষ্ট্য বহন করে, যে অংশগুলো সেই বৈশিষ্ট্য বহন করে, যে পার্টিকেল সেই বস্তু বহন, যেই বৈশিষ্ট্যগুলো বহন করে, সেই পার্টিকেলকে আমরা বলছি ক্রোমোজোম। দেখতে এমন হয়তো, আমি কি করতে পারি তার জন্য? এখন আমি যদি বলি তুমি এমন কেন দেখতে, কি করার আছে তোমার? বল, আমি যদি বলি তোমার দুই পাশে দুটো হাত না হয়ে দুটো পাখা কেন হলো না, তো এই প্রশ্নের আনসার কি দিবা তুমি? বলবা এই যে পাবনা এদিকে, তাছাড়া তো আর কিছু করার নাই, এখানে তো আমার কোনো হাত নেই, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে মূলত ক্রোমোজোম। এখন প্রশ্ন হচ্ছে ক্রোমোজোম দৈর্ঘ্য কতটুকু হয়? ক্রোমোজোমের দৈর্ঘ্য কতটুকু? তারা বলছে ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 0.3 থেকে 30 মাইক্রন। প্রশ্ন হচ্ছে মাইক্রন কি জিনিস? মাইক্রন হচ্ছে যদি 1 মিটারকে 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ করা হয়। ভালো করে ভাবো যে সাপোজ এটা 1 মিটার, সাপোজ 1 মিটার যে খুব বড় হয় তা কিন্তু না, সাপোজ এটা 1 মিটার।
তুমি যদি 1 মিটারকে 5 দ্বারা ভাগ করো তাহলে কি হবে জানো? এই 1 মিটার 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তার মানে এখন এই একটা অংশকে আমরা কি বলবো? 1/5 বলবো। একইভাবে এই একটা অংশকে আমরা কি বলবো? 1/5 বলবো। আমরা যদি বলি যে 1/10, তার মানে কি? এই 1 মিটারকে 10 ভাগ হয়ে যাবে। তার মানে এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে, এখানে, এখানে। তার মানে এই যে ক্ষুদ্র এই অংশটুকুকে আমরা কি বলবো? 1/10। আমরা যদি বলি যে 1/100, তার মানে কি 1 মিটার কত ভাগ হয়ে যাবে? 100 ভাগ হয়ে যাবে। তার মানে এর প্রত্যেকটার মাঝে এরকম 10টা করে থাকবে, তার মানে আরও ক্ষুদ্র হবে। এখন একটাবার ভাবো তো, 1 মিটারকে যদি 1-এর পরে 6টা শূন্য মানে কি 1 মিটারকে 10 লক্ষ ভাগ করা হচ্ছে। 1 মিটারকে 10 লক্ষ ভাগ করলে 1 মিটারকে 10 লক্ষ ভাগ করলে 1 ভাগ কি খুব বড় হবে নাকি খুব ছোট হবে? খুবই ছোট হবে। ওই অতটুকু দৈর্ঘ্য হচ্ছে মূলত একটা ক্রোমোজোমের। সুতরাং এখানে দেখতে যত বড় মনে হচ্ছে ও তত বড় নয়, অনেক ছোট, পুচকে। তো এটা হচ্ছে একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য। এবং প্রস্থ কেমন? এভাবেই বোঝো বাবা, যেটা বোঝা সুবিধা হবে সেটাই তোমাদেরকে বোঝাবো আমি। প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। ক্লিয়ার? মাইক্রনের ব্যাপারটা তো বুঝিয়েছি আমি, তাই না? বোঝা গিয়েছে 0.2 থেকে 2 মাইক্রন হচ্ছে একটা এর প্রস্থ। ব্যাস এখান থেকে এতটুকুই। এখানে বলবে যে সকল বৈশিষ্ট্য রয়েছে, সকল বৈশিষ্ট্য, চোখের রং, চুলের রং, চোখের কালার, চুলের কালার, ও রং কালার একই জিনিস না? তো সব কিছু আসলে কে নিয়ন্ত্রণ করে? সব কিছু মূলত এই ক্রোমোজোম দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে সর্বোচ্চ অনুধাবনমূলক, শুধু ক্রোমোজোম থেকে, হ্যাঁ, অনুধাবনমূলক অথবা জ্ঞানমূলক আসতে পারে। তোমরা এটা ভাইবো না যে তোমাদেরকে বলবে যে 4 মার্কের একটা প্রশ্ন লেখো তোমরা শুধুমাত্র কার উপরে? শুধুমাত্র ক্রোমোজোম, এরকম কখনোই আসবে না। তো ক্রোমোজোম নিয়ে আমাদের জানা এতটুকু শেষ। এবং এখান থেকে খেয়াল করো একটু, আমরা এই পুরো জিনিসটাকে কি বলছি বাবা? আমরা এই পুরো জিনিসটাকে কিন্তু ক্রোমোজোম বলছি, তাই না? এই পুরো জিনিসটাকে কি বলছি? ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমের মধ্যেই দেখো কি জানি পেঁচানো মতো দেখা যাচ্ছে না? ওই পেঁচানো অংশগুলোই আসলে আমাদের কি? ডিএনএ। ওই পেঁচানো অংশগুলোই কি আসলে আমাদের ডিএনএ। ক্লিয়ার? তার মানে আমরা কি বলতে পারছি না যে যেটাকে, মানে প্রথমে ক্রোমোজোম আসলো, ক্রোমোজোম আসার পরে ক্রোমোজোম নিয়ে বিশ্লেষণ শুরু হলো এবং তারা দেখলেন যে এর মধ্যে পেঁচানো সুতার মতো কি যেন একটা অংশ থাকে। পরবর্তীতে বিজ্ঞানীগণ বললেন আসলে ক্রোমোজোম নয়, বরং এর মধ্যে সব কিছু মিলিয়ে তো ক্রোমোজোম বলা হচ্ছে। তার মধ্যে রয়েছে সেন্ট্রোমিয়ার, তাই না? আরও অনেক কিছু রয়েছে, তাই না? সব কিছু মিলিয়ে ক্রোমোজোম। কিন্তু এই ক্রোমোজোমই কি বৈশিষ্ট্য বহন করছে? বলছেন না। ক্রোমোজোমের মধ্যে এই যে পেঁচানো যে অংশগুলো দেখতে পাচ্ছ, যেটাকে পরবর্তীগণ বিজ্ঞানীগণ বললেন যে ডিএনএ, রাইট? এরা মূলত বৈশিষ্ট্য বহন করছে। সেই জন্য পরবর্তীতে বলা হয় যে না, আসলে ডিএনএ বৈশিষ্ট্য বহন করে। ওকে, কি বললেন? যে ডিএনএ বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, এই ক্রোমোজোমকে আবিষ্কার করেন, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের অনেক সময়ই আসে। হ্যাঁ, ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রাসবুর্গার, অনেক জায়গায় লেখা থাকে স্ট্রাসবার্জারও লেখা থাকে। হ্যাঁ, সম্ভবত 1875, দেখতে হবে, এগুলো সাল আমার মনে থাকবে না। 1875 ঠিকই আছে। 1875 সালে, হ্যাঁ, স্ট্রাস, বিভিন্ন জায়গায় বিভিন্নটা পেয়েছি, আমার ভুল হতে পারে। স্ট্রাসবুর্গার অথবা স্ট্রাসবার্গার, যেটাই লেখা থাক না কেন, এই বিজ্ঞানী এটা মূলত আবিষ্কার করেন। আবিষ্কার করার মানেটা কি? তৈরি করেন না, উনি কোষের মাঝে এটা আসলে খুঁজে পান। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ক্রোমোজোম থেকে এতটুকু পড়লে আসলে চলবে। মাঝে মাঝে বইয়ে দেখি, তার কারণ হচ্ছে কোনো তথ্য মিসিং হচ্ছে কিনা এটা। ওকে, ঠিক আছে, চলো এরপর। তবে না দেখাটা বেটার, আসলে দেখে লিখলে আমারও সমস্যা হয়, সমস্যা তোমাদেরও হয়। কালোটাই থাক, কালো বেটার। ওকে, এরপর আসো ডিএনএ। ডিএনএ যখনই আসবা তখনই ডিএনএ কোথায় পাওয়া যাচ্ছে? ক্রোমোজোমের ভেতরে পাওয়া যাচ্ছে। ওয়াটসন এবং ক্রিক নামক বিজ্ঞানী 1953-তে
ওকে, 1953-তে এই ডিএনএ অণু যে ডাবল হ্যালিক্স মানে কি 2 সূত্রের মতো, দেখলেই বুঝবা 2 সূত্র। এই যে একটা সূত্র, বলে যে কোনটা সূত্র, এই যে একটা, রাইট, আর দেখো এই যে একটা। এটা যে ডিএনএ অণু যে দেখতে এমন, এটা মূলত ওয়াটসন এবং ক্রিক নামক বিজ্ঞানী 1953-তে এটা আবিষ্কার করেন, এবং এই জন্য ওনাদেরকে আসলে কি দেওয়া হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়। এই তথ্যটা একটু তোমাদের জানা থাকা চাই। ওকে, তারপর আসো ডিএনএ কি নিয়ে তৈরি। তারা বলছে ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইড, ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, গুড। ডিঅক্সিরাইবো, তার মানে ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বলা হয় এটা পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এখন প্রশ্ন হচ্ছে পলিনিউক্লিওটাইড কি? দেখো, পলি শব্দটা যখন থাকে তার মানে হচ্ছে অনেকগুলো, মানে পলিনিউক্লিওটাইড মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড। প্রশ্ন হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড কি? মানে একটা নিউক্লিওটাইড, মানে ভালো করে বোঝো, অনেকগুলো নিউক্লিওটাইড যদি আমরা বুঝি তাহলে একটা নিউক্লিওটাইড কি সেটা বুঝতে তো হবে, তাই না? বলছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। পলি মানে অনেকগুলো, মানে পলিনিউক্লিওটাইড মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড। প্রশ্ন হচ্ছে একটা নিউক্লিওটাইডের মধ্যে কী কী থাকে সেটা জানলে আসলে যথেষ্ট, রাইট? ওকে, আমরা একটু গঠনটা দেখার চেষ্টা করছি। এইটাকে স্বাভাবিকভাবে এই না পেঁচিয়ে এই অংশটা সাপোজ কেটে এখানে আসলে এভাবে লেখা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, কি কি থাকে আমরা একটু এটা দেখছি। বলছে যে আমাদের ডিএনএতে নাইট্রোজেন ঘটিত বেস, পুরোটাই বুঝাবো, সমস্যা নাই। নাইট্রোজেন ঘটিত মানে নাইট্রোজেন যুক্ত পদার্থ বাবা, নাইট্রোজেন ঘটিত বেস। নাইট্রোজেন ঘটিত বেস কি কি? বলে যে অ্যাডিনিন, রাইট, অ্যাডিনিন। জিতে বোঝাচ্ছে গুয়ানিন, টিতে বোঝাচ্ছে থাইমিন, আর সিতে বোঝাচ্ছে সাইটোসিন। এগুলো কি? এগুলো রাসায়নিক পদার্থ। এগুলো কি বাবা? এগুলো রাসায়নিক পদার্থ, এগুলো সবাই রাসায়নিক পদার্থ, রাইট? তাহলে নাইট্রোজেন ঘটিত বেস, আর কি থাকে? 8 থাকে। তারা বলছে এখানে 5 কার্বনযুক্ত শর্করা। কয় কার্বনযুক্ত? আমরা জানি কার্বন 6, মানে শর্করা 6 কার্বনযুক্ত হয়, কিন্তু এখানে যে শর্করাটা আমরা পাই সেটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা। আর কি পাই? তারা বলছে যে ফসফেট পাই, যেটাকে বলছে অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। 4 নম্বর অধ্যায়ে বোঝানো হয়েছে। তার মানে এই, ভালো করে বোঝো, এই কয়েকটা পদার্থ মিলিয়ে, এই সব কিছু মিলিয়ে আমরা বলি নিউক্লিওটাইড। এইটা মিলিয়ে আমরা কি বলি? এটাকে বলি আমরা নিউক্লিওটাইড। এটাকে কি বলি বাবা? এটাকে বলি আমরা নিউক্লিওটাইড। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড মিলিয়ে আসলে কি হয়? পলিনিউক্লিওটাইড। আর এই পলিনিউক্লিওটাইড মানেই হচ্ছে আসলে ডিএনএ। তার মানে কোনো না কোনোভাবে আমাদের যে ডিএনএ সেটা নাইট্রোজেন ঘটিত বেস, দ্যাট মিনস অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন নিয়ে গঠিত। তার সাথে সাথে আরও কি থাকে? 5 কার্বনযুক্ত শর্করা থাকে। তার সাথে সাথে আরও কি থাকে? অজৈব ফসফেট থাকে। মানে এই কয়েকটা পদার্থ একত্রে বলি আমরা নিউক্লিওটাইড। তারা বলছে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড। তার মানে এই কয়টা একবার থাকবে না, অনেকবার থাকবে, দ্যাট মিনস রিপিট হবে, রাইট? তাহলে এরাই মূলত কি করছে? এরাই মূলত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। তোমার যে বৈশিষ্ট্য, তুমি কেমন মানুষ, তুমি কতটা লম্বা হবে, কতটা খাটো হবে, সব কিছু এই রাসায়নিক পদার্থগুলোই নিয়ন্ত্রণ করছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো পড়িয়ে হবেটা কি? আরে গাধাগুলো, হবে কি মানে? এই বৈশিষ্ট্য, এরা যদি তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর এটা যদি সত্যি হয়, এবং ডেফিনেটলি এটা সত্যি, যদি তাই হয় তাহলে এদের রাসায়নিক পরিবর্তন করলে তোমার বৈশিষ্ট্যের পরিবর্তন হবে ডেফিনেটলি। এরা যদি তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাহলে এদের মাঝে যদি আমরা কোনো পরিবর্তন সাধন করতে পারি, তাহলে তোমার পরিবর্তন সাধিত হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আগে আমাদের গাভীর দুধ হতো কত লিটার? ধরো 1 লিটার, 1.5 লিটার। এখন গাভীর কত দুধ হয়? 15 লিটার, 16 লিটার। একটা গাভী হতো এরকম ছোট পুচকে, এখন গাভী বিরাট। কেন হচ্ছে এরকম?
তখন এই যে গাভী বড় হবে, বড় হওয়ার জন্য নিশ্চয় একটা জিন ছিল বা নিশ্চয় একটা ক্রোমোজোম ছিল, যেই ক্রোমোজোমের কারণে শুধু বড় হতো। দেখো আসবে, এগুলো কথা আমি বলবো। আমাদের বড় হওয়ার জন্য একটা নির্দিষ্ট জিন থাকে, আমাদের কথা কিভাবে বলবো তার জন্য নির্দিষ্ট জিন থাকে, আমরা কিভাবে হাসবো তার জন্য নির্দিষ্ট জিন থাকে, এমনকি আমাদের রক্ত কণিকা যে তৈরি হবে, যেই রক্ত কণিকা তৈরি হওয়ার জন্য কোনো একটা জিন এই নিয়ন্ত্রণটা করে। রক্তকণিকা যে তৈরি হবে, আমাদের রক্তকণিকা কি এক ধরনের প্রোটিন? আরে ভাই, রাসায়নিক পদার্থ তো তুমি রাসায়নিক পদার্থ, তোমার দেহের মধ্যে যা থাকবে সব রাসায়নিক পদার্থ। রক্ত এক ধরনের রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ তৈরি হওয়ার জন্য এক ধরনের জিন দায়ী। সেই জিনে যদি কখনো সমস্যা হয়, তোমার রক্ত উৎপাদন খারাপ হবে, যেটাকে আমরা থ্যালাসেমিয়া বলি, রাইট? যে কোনো একটা জিন ছিল যে কি করবে, যে স্বাভাবিক সুস্থ রক্ত উৎপাদন করবে, কিন্তু সেই জিনে যদি কখনো সমস্যা হয়ে যায় তাহলে অস্বাভাবিক রক্ত উৎপন্ন হয়। ক্লিয়ার হুয়া? এটাই আসলে ব্যাপার। তো এগুলোকে বলি আমরা নিউক্লিওটাইড। তো এরকম অনেকগুলো রয়েছে, হ্যাঁ। তো সেই জন্য বলা হয় পলিনিউক্লিওটাইড। তো আমরা এর কিছু অংশ এখানে কেটে নিয়েছি। কার সাথে কে বন্ধন গঠন করে থাকে এখন আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। এখানে দেখো অ্যাডিনিন, অ্যাডিনিনের সাথে কে বন্ধন গঠন করে থাকে? থাইমিন। এবং এখানে থাকে হাইড্রোজেন বন্ড। কেমন বন্ড? হাইড্রোজেন। এবং কয়টা হাইড্রোজেন বন্ড থাকে? 2টা হাইড্রোজেন বন্ড থাকে। আবার এখানে দেখো সি, দ্যাট মিনস আমাদের সাইটোসিন, এবং এর সাথে থাকে জি, গুয়ানিন। সাইটোসিন এবং গুয়ানিন কয়টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে? 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। ভালো, তাহলে নাইট্রোজেন ঘটিত বেস একে অপরের সাথে যুক্ত থাকে। কার সাথে? অ্যাডিনিনের সাথে থাইমিন 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সাইটোসিনের সাথে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। বুঝলাম, আমরা নাইট্রোজেন ঘটিত বেস বুঝলাম, কিন্তু কার্বনযুক্ত শর্করা কোথায় থাকে এবং অজৈব ফসফেট কোথায় থাকে? এই যে অংশ জুড়ে যেটা দেখতে পাচ্ছ তোমরা, রাইট, এই যে অংশে, এই জায়গায় 5 কার্বনযুক্ত শর্করা এইভাবে অবস্থান করে। দেখো ভালো করে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গঠিত বেস, লিখে দিয়েছে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, রাইট। তার সাথে এই যে অংশটা, এই অংশটাকে এইভাবে আঁকা হয়েছে। কোনভাবে? এইভাবে। এই অংশের মধ্যে কে থাকে? এই অংশের মধ্যে এই যে 5 কার্বনযুক্ত শর্করা, এই যে এখানে একটা কার্বন, এখানে 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 আর এখানে 5 কার্বনযুক্ত শর্করা, আর এই যে এটা হচ্ছে আমাদের ফসফেট অণু, রাইট। তাহলে এখানেও তাই থাকবে, এখানেও থাকবে এরকম 5 কার্বনযুক্ত শর্করা, আবার এখানে একটা ফসফেট অণু, তার মানে উপরের দিকেও তুমি এরকমই পাবা, সরি। আর এখানে থাকবে একটা ফসফেট অণু, এইটা আর এইটা এইভাবে কি থাকে আসলে? যুক্ত থাকে। ক্লিয়ার হুয়া? এইভাবে আসলে তারা কি থাকে? যুক্ত থাকে। বোঝা গিয়েছে? কোনো ডাউট? এইভাবে তারা আসলে এরকম যুক্ত হয়ে থাকে। তার মানে আমরা এখান থেকে কিছু কথায় আসতে পারি, আরও কিছু কথা। সেটা হচ্ছে যে আমরা অ্যাডেনিন এবং সাইটোসিন, অ্যাডেনিন এবং সাইটোসিনকে আমরা বলি পিউরিন। ভুল হতে পারে, একটু দেখে নেই, হ্যাঁ একটু, হ্যাঁ ভুল করেছি, অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিনকে আমরা বলি আসলে পিউরিন, এবং সাইটোসিন এবং থাইমিনকে আমরা বলি আসলে পাইরিমিডিন। যেভাবে বলছি সেভাবেই লিখবা, তাহলেই হবে। এটাকে বলি আমরা পাইরিমিডিন। ভালো করে বলছি, এই যে নাইট্রোজেন ঘটিত বেস, তার অ্যাডেনিন এবং গুয়ানিনকে আমরা বলি পিউরিন, সাইটোসিন এবং থাইমিনকে আমরা বলি পাইরিমিডিন। এবং এখান থেকে খেয়াল করলে দেখা যায় অ্যাডেনিন কার অংশ? দেখো তো, অ্যাডেনিন ছিল পিউরিনের অংশ, আর থাইমিন কার অংশ? দেখো তো, থাইমিন ছিল পাইরিমিডিনের অংশ। এই জন্য লেখা হয় একটা পিউরিন সবসময় একটা পাইরিমিডিনের সাথে আসলে বন্ধন গঠন করে থাকে। একটা পিউরিন, দেখো এই যে, আবার দেখো সাইটোসিন কার অংশ? সাইটোসিন হচ্ছে পাইরিমিডিনের অংশ, আর গুয়ানিন কার অংশ? গুয়ানিন হচ্ছে পিউরিনের অংশ। তার মানে কি, এখানে সাইটোসিন এবং গুয়ানিন একসাথে বন্ধন গঠন করে আছে, দ্যাট মিনস একটা পিউরিন এবং একটা পাইরিমিডিন আসলে কি করে থাকে? তারা বন্ধন গঠন করে থাকে। ক্লিয়ার? আরও কিছু কথা এখানে লেখা যায়, সেটা হচ্ছে এই যে প্রতিটা ঘূর্ণন, এই যে ঘূর্ণন, রাইট, এ ঘুরে এই পাশ থেকে ঘুরে এ পাশে এসেছে, আর এ পাশ থেকে ঘুরে এ পাশে এসেছে, তাহলে এই একটা ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। কয়টি? 10টি নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইডে কি থাকে সেটা তো বুঝেছ,
বলো তো একটা নিউক্লিওটাইডে কি থাকে? একটা নিউক্লিওটাইডে থাকে 5 কার্বনযুক্ত শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন গঠিত বেস এবং অজৈব ফসফেট। তো এইরকম একটা ঘূর্ণনে 10টা নিউক্লিওটাইড পাওয়া যায়। এবং ক্রোমোজোমের ক্ষেত্রে একটা কথা সম্ভবত আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে ক্রোমোজোম প্রজাতিভেদে 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। প্রজাতিভেদে কি হতে পারে? 2 থেকে 1600টি পর্যন্ত হতে পারে। আমাদের মানবদেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 46টি। ওকে, মনে থাকবে। কবুতরের সম্ভবত 64। কবুতরের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 64। তাহলে এই যে ডিএনএ থেকে কিভাবে তোমরা বলবা, আমি বলে দিচ্ছি যে ডিএনএ যার পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি। আমি তো এতক্ষণ এলোমেলো করে বলেছি, এখন সুন্দর করে গুছিয়ে বলছি। ডিএনএ আরও কিছু ওই যে ব্যাস ট্যাস সম্ভবত দেওয়া আছে, যে এগুলো একটু পড়তে পারো তোমরা, আমি দাগিয়ে দিয়েছি, বই পিডিএফ তো আছেই। কীভাবে বলবো যে ডিএনএ হচ্ছে, ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড মূলত পলিনিউক্লিওটাইডের শর্করাকার গঠন, দ্বিসূত্রক। 1953-তে ওয়াটসন এবং ক্রিক নামক বিজ্ঞানী এটা ডাবল হেলিক্স, এটা দেখতে কেমন সেটা আবিষ্কার করেন, এই জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল আসলে, তাই না? কারণ এটাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আসলে। ওকে, এতটুকু বলেছ। একটি নিউক্লিওটাইডের মধ্যে, এভাবে বলবো এখন, একটি নিউক্লিওটাইডের মধ্যে আমরা পাই নাইট্রোজেন ঘটিত বেস, কার্বনযুক্ত শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা এবং অজৈব ফসফেট। এই নাইট্রোজেন ঘটিত বেসের মধ্যে আমরা পাই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। যেখানে অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন এবং সাইটোসিন এবং থাইমিনকে বলা হয় পাইরিমিডিন। বলেছ এতটুকু। এরপর তুমি এটা থেকে বলবা। ডিএনএ অণুতে আমরা দেখতে পাই যে একটি অ্যাডেনিন একটি থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর একটি সাইটোসিন এবং একটি গুয়ানিন 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা আসলে যুক্ত থাকে। এই জন্য আমরা বলি যে একটি পাইরিন সবসময় একটি পিউরিন সবসময় একটি পাইরিমিডিনের সাথে বন্ধন গঠন করে থাকে। ক্লিয়ার হওয়া? কোনো ডাউট? এরপর এখানে আসবা। প্রতিটি ডাবল হ্যালিক্সের যেহেতু পেঁচানো সুতার মতো, এর প্রতিটি ঘূর্ণনে আমরা 10টি নিউক্লিওটাইড দেখতে পাই। এই যে চিত্র, এই চিত্র আর এই চিত্র, এটা নাও লাগতে পারে, না দিলে না দাও, কিন্তু এই দুটা চিত্র দিও। এই দুটা চিত্র দিয়ে যদি এই কয়েকটা কথা লিখে দিতে পারো তাহলে কোনো মার্কস কাটবে না। ক্লিয়ার? বোঝা গিয়েছে? কোনো ডাউট এতটুকু তাই? ওকে, এতটুকু বললে আসলে চলে। নেক্সট চলো, এরপর হচ্ছে আরএনএ। দেখো এই পাশের চিত্রটা হচ্ছে আমাদের ডিএনএ। পাশের চিত্রটা কি? ডিএনএ। যেখানে আমরা বলতে পারি যে এখানে কি রয়েছে, এখানে রয়েছে 5 কার্বনযুক্ত শর্করা, তাই না? এখানে রয়েছে আমাদের 5 কার্বনযুক্ত শর্করা। আর কি রয়েছে বলো তো বাবা? এখানে রয়েছে ফসফেট। এখানে রয়েছে আরও ফসফেট। এই যে এটা কি? এটা হচ্ছে অ্যাডেনিন, রাইট? এই যে এটা কি? এটা হচ্ছে থাইমিন, রাইট? এটা কি? এটা হচ্ছে আমাদের সাপোজ সাইটোসিন। এটা কি? আমাদের গুয়ানিন, রাইট? এটা হচ্ছে আমাদের ডিএনএর গঠন। আরএনএতে দেখা যায় যে দেখো আরএনএও থাকে, যাতে ডিএনএ থাকে না তাদের আরএনএ থাকে। যেমন তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস। এই ভাইরাসগুলোতে কি থাকে? আরএনএ থাকে। ডিএনএ না থাকে, আরএনএ থাকে। দেখো ও তো ভাইরাস হলেও ওর তো কিছু বৈশিষ্ট্য আছে না? হ্যাঁ, জীবদেহের মধ্যে তার বৈশিষ্ট্য আছে, বাট বৈশিষ্ট্য আছে। তো যদি তার বৈশিষ্ট্য থাকে তাহলে সেই বৈশিষ্ট্যটা কে নিয়ন্ত্রণ করবে? ক্রোমোজোম। যদি ক্রোমোজোম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাহলে ক্রোমোজোম কী নিয়ে গঠিত? বলে ডিএনএ নিয়ে গঠিত। ডিএনএতে তো ডিএনএ তো দেখতে এরকম, কিন্তু আমরা ভাইরাসের ক্ষেত্রে দেখলাম, সব ভাইরাস না, টিএমভির ক্ষেত্রে, এই ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে এর ডিএনএটা এরকম নয়, বরং এরকম। যেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে একসূত্রক। এখানে কি করা আছে? টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস সম্ভবত আলুর, মেবি আলুর ভাইরাস, এটা আলুতে হয়। আচ্ছা যাই হোক, আলুর গাছে ধরে। আচ্ছা, গাছ নষ্ট করে ফেলে। আমার মনে হয় কি তামাক অথবা আলু, তামাকের হতে পারে, যখন মনে নাই আমার। বায়োলজির টিচার তো আর নয়, ইন্টারমিডিয়েটের, তাই না? এই জন্য কিছু সমস্যা, আমারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। হ্যাঁ, যেহেতু এসএসসি লেভেলে পড়াই, এইচএসসির জন্য ওটা আমার সীমাবদ্ধতা বলা যায়। আচ্ছা ঠিক আছে। তো আরএনএ হচ্ছে এটা এমন, এটাকে বলা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড।
আরএনএর পুনরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে এটা মূলত একসূত্রক হয়। এটা কি হয়? একসূত্রক। আমরা এখানে নাইট্রোজেন ঘটিত বেস কী কী পাই? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। এখানেও তো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয়। এখানে কী কী নাইট্রোজেন ঘটিত বেস পাওয়া যায়? ওই অ্যাডিনিন, ওই গুয়ানিন, ওই সাইটোসিন, আর এখানে তার পরিবর্তে থাইমিনের পরিবর্তে পাওয়া যায় ইউরাসিন। এটা কি? ইউরাসিন। এটা একটু মনে রাখবা যে আরএনএ হচ্ছে, ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের দ্বিসূত্রকের একটা গঠন, ডাবল হেলিক্স, কিন্তু আরএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের একসূত্রক, একটা পেঁচানো। এখানেও সেই অজৈব ফসফেট রয়েছে, সেই 5 কার্বনযুক্ত শর্করা রয়েছে, সেই নাইট্রোজেন ঘটিত বেস রয়েছে। এন নাইট্রোজেন ঘটিত বেস আর এন নাইট্রোজেন ঘটিত বেস গঠন দেখতেও একরকম না, আবার ওর নাইট্রোজেন ঘটিত বেসে যা রয়েছে এন নাইট্রোজেন ঘটিত বেসে তা নেই। ওর নাইট্রোজেন ঘটিত বেসে রয়েছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এন নাইট্রোজেন ঘটিত বেসে রয়েছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিন। এটা একটা পরিবর্তন। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে আরএনএর ক্ষেত্রে? অনুধাবনমূলক। কি আসতে পারে? অনুধাবনমূলক প্লাস এমসিকিউ, এর চেয়ে বেশি কিছু আসবে না। ক্লিয়ার? এর পরের টপিক হচ্ছে জিন। জিন কি? বলে যে ক্রোমোজোম নয়, বলে যে ডিএনএ নয়, বরং জিনই মূলত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে জিন কি? জিন হচ্ছে মূলত রাসায়নিক বস্তু। এটা কোথায় থাকে? এটা ক্রোমোজোমের ওপরে বা ডিএনএ অণুর ওপরে বা ডিএনএর ওপরে বিভিন্ন জায়গায় এটা অবস্থান করে। আমি আবারও বলছি, প্রথমে কি বলা হলো? প্রথমে বিজ্ঞানীগণ বললেন যে ক্রোমোজোম মূলত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ভুল বলেননি, সত্যিই তাই। দ্বিতীয়ত বলা হচ্ছে না, এর মাঝে এক ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে যার নাম দিলেন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা সংক্ষেপে ডিএনএ বলা হচ্ছে। এই ডিএনএই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেটাও ঠিক ছিল। তারপর আরও গবেষণায় প্রমাণিত হলো যে এই ডিএনএ অণুর ওপরে কিছু কিছু জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বস্তু লাগানো থাকে। তোমাদের এসএসসি লেভেলে যতটুকু বলা হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বস্তু রয়েছে। এই বস্তুগুলোই মূলত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ডিএনএ অণুর ক্রোমোজোমের যে জায়গায় এই জিনগুলো লাগানো থাকে তাদেরকে বলা হয় মূলত লোকাস। সেই জায়গাগুলোকে কি বলা হয়? লোকাস। তো জিন কি? জিনও মূলত এক ধরনের রাসায়নিক বস্তু যেটা মূলত ক্রোমোজোমের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সেই জায়গাগুলোকে আমরা ক্রোমোজোম বলো, ডিএনএ বলো, কোনো ম্যাটার করবে না, একই জিনিস, মূলত একই জিনিস। ওকে, সেই জায়গাগুলোকে আমরা কি বলি? লোকাস বলি। তাহলে লোকাস জায়গার নাম, জিন কি? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বস্তুর নাম। প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বস্তুগুলো, এরা কি একাই সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? বলছে না। মানুষের হোক, যে কোনো প্রাণীর ক্ষেত্রে হোক, অথবা যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে হোক। তোমরা ভাবছো উদ্ভিদের আবার বৈশিষ্ট্য কী? উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে ফুল ধরা, ফল হওয়া, পরাগায়ন হওয়া, ফল থেকে আবার আর একটা উদ্ভিদ হওয়া, এগুলোই বৈশিষ্ট্য, রাইট? পাতা ঝরে দেওয়া, পাতা গাছ থেকে আবার পাতা বের হওয়া, এগুলো বৈশিষ্ট্য উদ্ভিদের। ওকে, তো বলছে যে এই যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলিকে একটা জিন নিয়ন্ত্রণ করে? বলছে না। এরকম হয় যে অনেকগুলো জিন মিলিয়ে অনেকগুলো এই রাসায়নিক, বারবার একই কথাই বলবো, রাসায়নিক বস্তু দিয়ে আমরা গঠিত। হ্যাঁ, এই অনেকগুলো রাসায়নিক বস্তু দিয়ে কখনো কখনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। দ্যাট মিন্স অনেকগুলো জিন কখনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, আবার কখনো একটা জিন একটা বৈশিষ্ট্যের জন্য নির্ধারিত থাকে, আবার কখনো একটা জিন দিয়ে অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, যে কোনোটাই হতে পারে। এই বৈশিষ্ট্য কি থাকবে? শুধু তোমার কথা বলা, হাঁটা চলা, সত্য মিথ্যা কথা না। এই বৈশিষ্ট্য সব কিছু থাকতে পারে। তোমার হাত কত বড় লম্বা হবে, তোমার পা কত বড় লম্বা হবে, তোমার বুদ্ধিমত্তা কেমন হবে, তুমি কিভাবে কথা বলবে, তোমার রক্ত কণিকা সঠিকভাবে উৎপন্ন হবে কি হবে না, সব কিছুই থাকে আসলে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? বৈশিষ্ট্য যে কোনো কিছু হতে পারে। এই জায়গায় তোমরা দেখবা যে লেখা আছে যে প্রোটিন থেকে বৈশিষ্ট্য হয়, যেটা তোমরা এই টপিকে জিন টপিকের মতো দেখতে পারবে। এবং এখানে আরও বেশ কিছু কথা লেখা হয়েছে যে গ্রেগর জোহান মেন্ডেল স্যার 1866-এ জিন শব্দটার আসলে মানে যে ফ্যাক্টরের কথা বলেন সেটাই জিন। এই ফ্যাক্টর দ্বারা কি বোঝাচ্ছে? এই ফ্যাক্টর দ্বারা আসলে বোঝায়
যে এই যে একটা বড় উদ্ভিদ, উনি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেন। আমরা যখন নেক্সট লেকচার যখন হবে এই অধ্যায়ের ওপরে, যখন আমরা মানব শিশু নিয়ে পড়ব, তখন আরও ভালো করে আসলে বুঝবো আমরা, আরও ভালো লাগবে তখন তোমাদের, কারণ মানুষ, তুমি তো মানুষের উদাহরণ দিয়ে বুঝালে তুমি আরও ভালো বুঝবে, সে নেক্সট লেকচারে আমরা বুঝবো। আজকের লেকচারে আমরা জিন পর্যন্তই পড়বো আসলে। ওকে, তো দেখা যায় যে এই যে একটা উদ্ভিদ, আমরা এটা অনেক সময় দেখি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে, কোনো আম গাছ ছোট তো কোনো আম গাছ বড়। এটা কেন হচ্ছে? গ্রেগর জোহান মেন্ডেল স্যার যেটা করলেন, উনি একটা পরীক্ষা করলেন মটরশুঁটি গাছ নিয়ে, যে এই যে এগুলো হচ্ছে, কোনো মটরশুঁটি গাছ ছোট, কোনো মটরশুঁটি গাছ বড়, এটা কেন হচ্ছে? বা আমরা এভাবে ভাবতে পারি, একটা ফর্সা মানুষ এবং একটা ফর্সা ছেলে, না, একটা কালো ছেলে আর একটা ফর্সা মেয়ে, তাদের মাঝে যদি বিয়ে দেওয়া হয়, তাদের থেকে যে সন্তানটা হবে, সেই সন্তানটা ফর্সা হওয়ার সম্ভাবনা কতটুকু, কালো হওয়ার সম্ভাবনা কতটুকু, এই যে সম্ভাবনার হিসাব নিকাশ, এটাকেই মূলত বলা হচ্ছে ফ্যাক্টর। তো গ্রেগর জোহান মেন্ডেল স্যার মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি আসলে একটা খাটো মটরশুঁটি গাছ থেকে পরাগরেণু নিয়ে একটা লম্বা মটরশুঁটি গাছের গর্ভমুণ্ডে পতিত করেছিলেন, অথবা তিনি যেটা করেছিলেন, যে কোনোটা, যে হয়তো তিনি একটা, তোমাদের বইয়ে যেটা আছে সেটাই বলি আমি, সেটাই বরং ভালো হবে, তোমাদের ঝামেলা কম হবে। আচ্ছা, আচ্ছা, গ্রেগর জোহান মেন্ডেল স্যার যেটা করেছিলেন, যে একটা খাটো মটরশুঁটি গাছের পরাগরেণু নিয়ে লম্বা মটরশুঁটি গাছের গর্ভমুণ্ডে পতিত করেছিলেন। পরাগরেণু কি? মানুষের যেমন শুক্রাণু, উদ্ভিদের ওটাকেই মূলত বলা হয় পরাগরেণু। মানুষের যেমন ডিম্বাণু, উদ্ভিদের ওটাকেই যে গর্ভমুণ্ড বলা হয় তা নয়, বরং ওই গর্ভমুণ্ড থেকে আস্তে আস্তে গর্ভাশয়ে চলে আসে আসলে। এটা আমরা চ্যাপ্টার 11-এ দেখবো, যে পরাগায়ন কি, পরাগরেণু কি, গর্ভমুণ্ড কি, আমরা দেখব। আপাতত এতটুকু বোঝা নাও যে পরাগরেণু হচ্ছে মানুষের জন্য যেটা শুক্রাণু বলা হয় সেটা, আর গর্ভমুণ্ড আপাতত বোঝা নাও যে ওটা কি, ওটা হচ্ছে মেয়েদের জন্য যেটা ডিম্বাণু বলা হয় সেটা। তো গ্রেগর জোহান মেন্ডেল স্যার একটা খাটো মটরশুঁটি গাছের পরাগরেণু নিয়ে লম্বা মটরশুঁটি গাছের গর্ভমুণ্ডে পতিত করেছিলেন, আবার একটা লম্বা মটরশুঁটি গাছের পরাগরেণু নিয়ে খাটো মটরশুঁটি গাছের গর্ভমুণ্ডে পতিত করে দেখার চেষ্টা করেছিলেন যে এখান থেকে যে উদ্ভিদগুলো হয়, সেই উদ্ভিদগুলো ছোট হয় নাকি বড় হয়। ওই যে একটু আগে উদাহরণ দিলাম, যে একটা ফর্সা মেয়ে আর একটা কালো ছেলে যদি বিয়ে হয়, তাদের সন্তান ফর্সা হওয়ার সম্ভাবনা কতটুকু অথবা কালো হওয়ার সম্ভাবনা কতটুকু, এইটাই উনি দেখতে চেয়েছিলেন। আর এই জিনিসটা, এটাই মূলত ফ্যাক্টর বলা হয়। ওকে, তো তিনি যেটা করেছিলেন, সাপোজ মটরশুঁটি গাছ জীবনেও এরকম হয় না, আমরা বোঝানোর জন্য বলছি। সাপোজ এই মটরশুঁটি গাছে নিশ্চয়ই কোনো না কোনো জিন ছিল, যেই জিনের কারণে বড় হয়েছে। ভালো করে, নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো জিন ছিল, যেই জিনের কারণে একই হয়েছে, লম্বা হয়েছে। কি হয়েছে বাবা? একই হয়েছে, লম্বা হয়েছে। সেই জিনটাকে উনি নাম দিলেন যে ঠিক আছে টি টি, এবং দুটাকেই তিনি কি বললেন? ক্যাপিটাল টি। এবং এখানে সাপোজ এটা হচ্ছে ছোট মটরশুঁটি গাছ, সেটাকে বললেন তিনি স্মল টি। এই টি টি বলা কেন বলা? এমনিই বলা হচ্ছে। এগুলো কি? এগুলো ক্রোমোজোম। এগুলো কি? জিন। এগুলো কি? জিন বা ক্রোমোজোম। তারা কি করে? তারা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই টি টি কী বৈশিষ্ট্য? এই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে? একটা মটরশুঁটি গাছকে বড় হওয়ার বৈশিষ্ট্য দিচ্ছে। আর এই রাসায়নিক বস্তু কি? একটা মটরশুঁটি গাছকে ছোট হওয়ার বৈশিষ্ট্য দিচ্ছে। এখন এখান থেকে পরাগরেণু নিয়ে ওখানে দিলেন, রাইট? দিলে সে কি মিওসিস বিভাজন হবে। মিওসিস বিভাজন হলে কী হবে? ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যাবে, রাইট? তো সেই অর্ধেক হলো, সাপোজ এটাও কি হলো, ভালো করে অর্ধেক হচ্ছে, এটাও কি হবে? এটা মানুষের জন্য হলে আরও ভালো বোঝানো যেত বাবা। আবারও বোঝাচ্ছি, দেখো, যেটা একটা বড় মটরশুঁটি গাছ, ভালো করে, এটা একটা বড় মটরশুঁটি গাছ। এই মটরশুঁটি গাছের এটাকেই মূলত বলা হয় ডিপ্লয়েড। এটাকে কি বলা হয়? বুঝবা, পরের লেকচারে আরও ক্লিয়ার হয়ে যাবে, এটা সহ ক্লিয়ার হয়ে যাবে। এগুলোকে বলা হয় ডিপ্লয়েড। এগুলোকে কি বলা হয়? ডিপ্লয়েড।
মানে এটা হচ্ছে তখনও কি হয়নি আসলে, তখনও তাদের মাঝে অর্থাৎ তোমার পরাগরেণু গর্ভমুণ্ডে যায়নি, ডিপ্লয়েড। এই উদ্ভিদে কি হলো, মিওসিস বিভাজন হলো। কি হলো, এটা 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 কিন্তু মিওসিস বিভাজন নয়, এটা স্বাভাবিক কোষ। এটা কি, এটা হচ্ছে স্বাভাবিক কোষ। এটা কি বাবা, এটা স্বাভাবিক কোষ, এগুলো কি স্বাভাবিক, এখনো তারা মিওসিস বিভাজন হয়নি। আচ্ছা, আমাদের দেহে তো স্বাভাবিক কোষ এরকম রয়েছে, তাই না? এবং শুক্রাশয়ে গিয়ে সেগুলো কি হয়, শুক্রাণু এবং ডিম্বাণুতে পরিণত হয়, তো এগুলো হচ্ছে স্বাভাবিক কোষ। এর মধ্যে থাকে এই টি কি করছে, এই রাসায়নিক পদার্থটা তাকে বড় করছে, বা এই জিনটা তার বড় হওয়ার জন্য দায়ী, এই জিনটা তার ছোট হওয়ার জন্য। মানে ছোট আর বড় হওয়ার জন্য তো একই জিন থাকবে না, একটা বড় আর একটা ছোট, তাহলে আলাদা আলাদা বৈশিষ্ট্যের জিনের কারণেই তো এটা হয়েছে, তাই না? স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এরপর কি হলো, মিওসিস বিভাজন হলো। এখানে কি হলো, মিওসিস বিভাজন হলো। মিওসিস বিভাজন হলে কী হয় বলো তো, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, আমি বলেছিলাম। এটা কি হলো, মিওসিস বিভাজন হলো। দুটো উদ্ভিদের ক্ষেত্রেই মিওসিস বিভাজন হলো এবং ক্রোমোজোম হয়ে গেল অর্ধেক। ক্রোমোজোম যখন অর্ধেক হয়ে গেল, এই যে এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড, এগুলোকে কি বলা হয়, হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে বিভাজিত হওয়ার পরে, ক্রোমোজোম অর্ধেক হয়ে যাওয়ার পরে এই হ্যাপ্লয়েড, আরও সহজ ভাষায় বলতে গেলে এটা শুক্রাণু। মানুষের জন্য এটাকেই কি বলা হয়, শুক্রাণু। অথবা আরও বোঝার জন্য বলতে গেলে এটাকেই বলা হয়, আসলে না, আরও সহজ করে নয়, শুক্রাণুটাই সহজ। এটাকেই মূলত বলা হয় পরাগরেণু। এটাকেই কি বলা হয় বাবা, এটাকেই মূলত বলা হচ্ছে পরাগরেণু। ক্লিয়ার? ওটাও তাই, এটাকে বলা হচ্ছে ডিম্বাণু। এভাবে ভাবো, এটাকে বলা হচ্ছে ডিম্বাণু, রাইট? ওকে, এখন কি হলো, এই যে শুক্রাণুটা বা এই যে পরাগরেণুটা এই গাছের ওপরে দেওয়া হলো, রাইট? তাহলে সেখান থেকে তো ফল হবে, ফল হলে সেখান থেকে আবারও মটরশুঁটি গাছ হবে। এখন এটাই যে ওখানে যাবে তা তো নয়, এটাও যেতে পারে, এটাও যেতে পারে, রাইট? গিয়ে এটা এর সাথেও মিলিত হতে পারে, এটা এর সাথেও মিলিত হতে পারে। তো যদি এরকম হয়, সম্ভাবনা কেমন রয়েছে যে এটা যদি মিলিত হয় এমন হবে, তার মানে এটা কি একটা মটরশুঁটি গাছ হবে। সম্ভাবনা এটার সাথে এটাও রয়েছে, এটাও কি হবে, একটা মটরশুঁটি গাছই হবে। আবার সম্ভাবনা এটার সাথে এটা রয়েছে, এটাও কি হবে, একটা মটরশুঁটি গাছই হবে। আবার সম্ভাবনা এটার সাথে এটাও রয়েছে, এটাও কি হবে, একটা মটরশুঁটি গাছই তো হবে। ক্লিয়ার? ভালো করে বুঝো, এটাও তো একটা মটরশুঁটি গাছে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম বংশধর। এটা কি প্রথম, ভালো করে বোঝো, এটা একটা মটরশুঁটি গাছ। এটা মানুষের জন্য আরও ভালো বুঝবা, এটা একটা মটরশুঁটি গাছ, একটা ছোট একটা। তো এটা যদি মিওসিস বিভাজন হয়, ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিনস এরাই শুক্রাণুর মতো অর্ধেক হয়ে যাবে, এরাই ডিম্বাণুর মতো, তাই না? তাহলে এই ক্রোমোজোমের সাথে এ যদি যুক্ত হয় এমন হবে, এই ক্রোমোজোমের সাথে, মানে এইরকম কম্বিনেশন আসবে। এখন প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে এটা কি উদ্ভিদকে বড় করার জন্য দায়ী ক্রোমোজোম, এটা কি উদ্ভিদকে ছোট করার জন্য দায়ী ক্রোমোজোম। তো এরা তো প্রত্যেকেই মটরশুঁটি গাছ, এরা প্রত্যেকেই কি মটরশুঁটি গাছ। তাহলে এরাও তো মটরশুঁটি গাছ, প্রত্যেকেই যদি মটরশুঁটি গাছ, এই মটরশুঁটি গাছটা ছোট হবে নাকি বড় হবে? প্রশ্ন হচ্ছে এই মটরশুঁটি গাছটা কি ছোট নাকি বড় হবে? বললো যে এই মটরশুঁটি গাছটা কি হবে, বড় হবে। তার মানে এইরকম যখন থাকবে, সেই মটরশুঁটি গাছটা আসলে কি হবে, বড় হবে। তখন একটা শব্দ আসে যে প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই প্রকট এবং প্রচ্ছন্নের মানেটা কি? কোনো একটা উদ্ভিদ দেহের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটাকেই প্রকট বৈশিষ্ট্য বলা হয়। আর কোনো একটা উদ্ভিদ দেহের মধ্যে যেটা প্রকাশ পাচ্ছে না কিন্তু রয়েছে, সেটাকে মূলত বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে প্রথম বংশধর যেটা, ভালো করে, একটা লম্বা মটরশুঁটি গাছ, একটা খাটো মটরশুঁটি গাছ, প্রথম বংশধর যেটা, এরা হচ্ছে প্রথম বংশধর। এরা কি, এর যে বেশি কিছু হওয়ার তো সুযোগ নাই, মানব দেহের জন্য আরও ভালো বুঝবো, অপেক্ষা করো। এই যে মটরশুঁটি গাছগুলো, এরা সবাই কি হবে, লম্বা হবে, সবাই কি হবে, লম্বা হবে। কারণ এই ক্যাপিটাল টিটাই সবসময় কী করে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কেন করে, সামনের দিন আমি বোঝাবো। ওকে, তো প্রথম বংশধর সবগুলো মটরশুঁটি গাছ লম্বা হবে। তাহলে দ্বিতীয় বংশধর কি হবে, দ্বিতীয় বংশধর কি হবে, এই যে এখান থেকে বোঝা যাবে। তাহলে এই মটরশুঁটি গাছ আর এই মটরশুঁটি গাছ যদি এবার কি করে, সাপোজ এটা হচ্ছে মটরশুঁটি গাছ, এটাও লম্বা টিটি, এটাও লম্বা মটরশুঁটি গাছ টিটি। তাহলে এইবার ভাগ হবে কেমন, এমন, এটাও ভাগ হবে কেমন, এমন, রাইট?
তাহলে এই যে শুক্রাণু যদি এটার সাথে এটা মিলিত হয় বা পরাগরেণু কি লম্বা হবে, এটার সাথে এটা মিলিত হলে কি হবে, লম্বা হবে। এটার সাথে যদি এটা মিলিত হয় তাও কি হবে, লম্বাই হবে। কিন্তু এইটার সাথে যদি এইটা মিলিত হয় তাহলে গাছটা কেমন হবে দেখো, ছোট হয়ে যাবে। গাছটা কেমন হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে প্রথম বংশধর, অর্থাৎ একদম প্রথম যে মটরশুঁটি গাছ এসেছে পৃথিবীতে, সেই মটরশুঁটি গাছ সাপোজ একটা বড় এবং আর একটা ছোট কোনোভাবে হয়েছে, তাদের মাঝে যদি সংকরায়ন ঘটানো হয়, এর পরাগরেণু যদি ওখানে দিয়ে সেখান থেকে একটা নতুন মটরশুঁটি গাছ তৈরি করা হয়, তাহলে সেই মটরশুঁটি গাছ 100% লম্বা হবে। তবে প্রত্যেকটা মটরশুঁটি গাছের মধ্যেই দেখো ছোট হওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা রয়েছে। প্রথম বংশধর লম্বা হবে, দ্বিতীয় বংশধর কি হবে, তার মানে এই যে প্রথম বংশধর দুইটা নিয়ে যদি আমরা এখন পরাগায়ন ঘটাই, তাহলে এগুলোই সেই হচ্ছে আমাদের ডিপ্লয়েড। এরা কি সেই ডিপ্লয়েড, রাইট? এটা আমাদের ডিপ্লয়েড কোষ, যেখানে ক্রোমোজোম অর্ধেক হয়নি, মিওসিস বিভাজন হলো, ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল। তাহলে এই ক্রোমোজোমের সাথে এটা অথবা এই ক্রোমোজোম এইভাবে মিলিত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দেখাচ্ছে একদম প্রকৃত, মানে একদম বড়, এরও বৈশিষ্ট্য পায়নি, এরও বৈশিষ্ট্য পায়নি। কার বৈশিষ্ট্য পাইছে, ঘুরে দাদার বৈশিষ্ট্য পাইছে। তাই তো হয়, এটা বাবা, এটা মা, এটা সন্তান, সন্তান থেকে নিয়ে আবারও, তার মানে এরা মূলত নাতি দাদা। দেখো, তার মানে আমাদের তৃতীয় বৈশিষ্ট্যে তৃতীয় বংশধরে গিয়ে একটা কার মতো হচ্ছে, ঠিক যেন দাদার মতো হচ্ছে। দুইজন কার মতো হচ্ছে, পিতামাতার মতো হচ্ছে। আর একজন কি হচ্ছে, একেবারে খাটো হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এই যে দাদির মতো। তার মানে তৃতীয় বংশধরে আমরা বলতে পারি যে 3টা উদ্ভিদ লম্বা হলেও একটা উদ্ভিদ আসলে কি হয়ে যাবে, খাটো হয়ে যাবে। এটা মানুষের জন্য যখন বোঝানো হবে তখন আরও ভালো বুঝবো বাবা, একটু অপেক্ষা করো, ওটা ক্লিয়ার হলে এমনি এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এইটি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু নেক্সট ক্লাসে বুঝবা। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।